Assalamu alaikum wa rahmatullah. This is Shariful Haq here. Today I would like to talk about BPH. BPH is a most vital topic in our surgery subject and also important in our practical life. So everyone should know about this. So let's get started. প্রথমে আমরা জানি what is BPH or BEP. BPH means benign prostatic hyperplasia and BPE means benign enlargement of prostate. Both are correct. BPH হলো benign prostate hyperplasia or prostatic hyperplasia, অর্থাৎ কোনো একটা অর্গান দুভাবে বড় হয়ে যায়। একটা হয় হলো হাইপারট্রফি হয়ে আর একটা হলো হাইপারপ্লেসিয়া হয়ে। যখন হাইপারট্রফি হয়ে কোনো অর্গান ইনক্রিজ করে তখন সেই অর্গানের সেলগুলা সাইজে বড় হয়ে যায়, অর্থাৎ আকৃতিতে বড় হয়ে যায় সেলগুলো। যখন সেই অর্গানের সেলগুলো আকৃতিতে বড় হয়ে যায় তখন সেটাকে বলা হলো হাইপারট্রফিক ইনক্রিজ। আর যখন সেই অর্গানের সেলগুলো সংখ্যায় বেড়ে যায়, অর্থাৎ 2টা 3টা 4টা 5টা এইভাবে সংখ্যায় বেড়ে গিয়ে যখন একটা অর্গান, একটা গ্ল্যান্ড, একটা টিস্যু বড় হয়ে যায় তখন সেটাকে বলা হলো হাইপারপ্লেসিয়া ইনক্রিজ। আর প্রোস্টেট যে অর্গানটা রয়েছে সেটা হাইপারপ্লেসিয়া ইনক্রিজ হয়ে, অর্থাৎ সেলের সংখ্যা বৃদ্ধি হওয়ার মাধ্যমে সেই অর্গানটা বড় হয়ে যায়। এই যে একটা ছোট অর্গান হাইপারপ্লেসিয়ার মাধ্যমে বড় হয়ে গেছে, এই অ্যাবনর্মালিটিকেই বলা হয় হলো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া অর বিনাইন ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট। এই যে নিচের চিত্রে যেরকম দেখাচ্ছে, অর্থাৎ উপরেটা হলো ইউরিনারি ব্লাডার, তারপরে যেটা দেখাচ্ছে সেটাই হলো নর্মাল প্রোস্টেট প্রথম চিত্রে। কিন্তু দ্বিতীয় চিত্রে এই প্রোস্টেটের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর নাম্বার বৃদ্ধি পাওয়ার কারণে, সংখ্যায় বেড়ে যাওয়ার কারণে সেটা বড় হয়ে গেছে। আর বড় হয়ে যাওয়ার কারণে তার ভিতর দিয়ে যে ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রা বের হয়েছে, অর্থাৎ যেটার মধ্যে দিয়ে আমাদের প্রস্রাব পাস হয়, সেই প্রস্রাবের নালীটা কিন্তু কনস্ট্রিকশন হয়ে গেছে, অর্থাৎ সংকুচিত হয়ে গেছে। যেহেতু প্রোস্টেটটা আকারে বড় হয়ে গেছে, সেই ইউরেথ্রার উপরে সে একটা প্রেসার ক্রিয়েট করছে। আর এই প্রেসার ক্রিয়েট করার কারণে সেই নালীটা সংকুচিত হয়ে গেছে এবং সেখান দিয়ে প্রস্রাব আর নরমালি বের হতে পারে না। এই যে একটা অ্যাবনর্মালিটি দেখা দেয় সেটাকেই বলা হয় হলো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া অর বিনাইন ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট। এখন হলো কজ, কি কি কারণে এই প্রোস্টেটিক ইনলার্জমেন্ট অথবা এই হাইপারপ্লেসিয়াটা হয়। প্রথমত এটা হলো এক্সাক্ট কোনো কজ নাই, তারপরেও কিছু কজ আছে, যেমন এইজ অকার ইন মেন ওভার এজ অফ 50 ইয়ার, অর্থাৎ 50 বছর বেশি যাদের, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। তারপর হলো প্রেজেন্স অফ ড্রাই হাইড্রোপ্রোজেস্টেরন। এই ড্রাই হাইড্রোপ্রোজেস্টেরন এই হরমোনটা কারণে এই প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়াটা হয়। আরেকটা হলো জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ বংশগত কারণে হয়। এখানে পাশে যে চিত্রটা দেখানো হচ্ছে সেটা হলো আমাদের প্রোস্টেট যে রিজিয়নে আছে সেটাকে বোঝানোর জন্য, অর্থাৎ প্রথমে আমাদের ইউরিনারি ব্লাডারটা দেখা যাচ্ছে এই পাশে। এই ইউরিনারি ব্লাডারের ঠিক নিচে আমাদের এই প্রোস্টেট অর্গানটা থাকে, এটা শুধু মেইলের ক্ষেত্রেই থাকে, এবং তার ভেতর দিয়ে আসে ইউরেথ্রা। ইউরিনারি ব্লাডার থেকে প্রোস্টেটের ভেতর দিয়ে এই ইউরেথ্রাটা বের হয়ে আসে আর এটার মধ্যে দিয়ে প্রস্রাব পাস হয়। যখন আমাদের এই প্রোস্টেটটা বড় হয়ে যায় সেটা এই ইউরেথ্রার উপর প্রেসার ক্রিয়েট করে এবং সেটাকে কনস্ট্রিকশন করে ফেলে, আর এর কারণে এই অ্যাবনর্মালিটা দেখা দেয়। ম্যানেজমেন্ট অফ বিইপি, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট হলে তার কি সিমটম হবে, তার কি সাইন হবে, ইনভেস্টিগেশন এবং ফাইনালি কি ট্রিটমেন্ট, এই সবগুলো মিলিয়ে হলো ম্যানেজমেন্ট। তাহলে প্রথমে আমরা দেখে নেই লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম এখানে বলা হয়েছে কারণ এটা আমাদের ইউরিনারি সিস্টেমের লয়ার পার্টের উপরে এফেক্ট ফেলে। এখানে পাশের যে চিত্রটা দেওয়া রয়েছে উপরে সেটা হলো ফুল ইউরিনারি সিস্টেমের একটা চিত্র, অর্থাৎ আমাদের কিডনি আর ইউরেটার এই দুটা মিলে হলো আপার ইউরিনারি ট্র্যাক্ট। আর ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রা এই দুটাকে বলা হয় লয়ার ইউরিনারি ট্র্যাক্ট। এই লয়ার ইউরিনারি ট্র্যাকের মধ্যেই আমাদের এই অ্যাবনর্মালিটা দেখা দেয়, অর্থাৎ লয়ার ইউরিনারি ট্র্যাকের মধ্যেই প্রোস্টেটটা থাকে। তাহলে প্রথম হলো অবস্ট্রাকটিভ সিমটম, অর্থাৎ বাধাপ্রাপ্ত হওয়া, অর্থাৎ প্রস্রাব বাধাপ্রাপ্ত হলে যে সিমটম গুলো দেখা দেয়।
প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে এই প্রস্রাবটা বাধা পায়। আর তার কারণে যে সিমটম গুলো দেখা যায় তার প্রথমটা হলো হেজিটেন্সি, অর্থাৎ পেশেন্টের যদি এই প্রোস্টেটটা বড় হয়ে যায় এবং তার ইউরেথ্রার উপরে প্রেসার ক্রিয়েট হওয়ার কারণে সে যে সংকুচিত হয়ে যায়, সেই সংকুচিত হয়ে যাওয়ার কারণে পেশেন্ট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, হেজিটেন্সি অর্থাৎ দ্বিধাদ্বন্দ্বে, যে তার প্রস্রাব কি একটু বেরিয়ে গেছে নাকি বেরিয়ে যায় নাই, এর মধ্যে সে একটু কনফিউজড হয়ে যায়। তারপরেও পুর ফ্লো অফ ইউরিন, পুর ফ্লো অর্থাৎ নর্মালি ইউরিন যেভাবে পাস হওয়ার কথা সেভাবে ইউরিন পাস হয় না, হয়তোবা কম হয়, অথবা তার একটু ইউরিন পাস হচ্ছে তারপরে দেখা যায় যে আবার সেটা বন্ধ হয়ে গেছে, এমন হয়। তারপর ইন্টারমিটেন্ট স্ট্রিম, প্রবাহ মাঝে মাঝে হয়, অর্থাৎ স্টপ অ্যান্ড স্টার্ট, দেখা যায় যে নর্মালি প্রস্রাব হচ্ছে হঠাৎ করে স্টপ হয়ে গেছে আবার শুরু হচ্ছে, এমন চলে। তারপর হলো ড্রিবেলিং, অর্থাৎ মিক্সচারেশনের পরে একটু লালার মতো জ্বরে, সেটাকে বলা হলো ড্রিবেলিং, অর্থাৎ প্রস্রাব শেষ হওয়ার পরে। তারপর হলো সেন্সেশন অফ পুর ব্লাডার এমটিং, অর্থাৎ তার ব্লাডারের মধ্যে প্রস্রাব রয়েছে কিন্তু সে পরিপূর্ণভাবে তার ব্লাডারকে খালি করতে পারছে না, এমন একটা অনুভূতি লাগে যে প্রস্রাব মনে হয় এই ইউরিনের ব্লাডারের মধ্যে আরো রয়ে গেছে। এপিসোড অফ নিয়ার রিটেনশন, ইউরিনারি রিটেনশন হওয়ার মতো একটা পরিস্থিতি হয়। রিটেনশন হলো ইনএবিলিটি টু এমটি ব্লাডার, অর্থাৎ ব্লাডারটাকে পেশেন্ট পুরোপুরি খালি করতে পারে না, এমন পেশেন্টের কাছে মনে হয়। হলো ইরিটেটিভ সিমটম, অর্থাৎ পেশেন্টের কাছে একটু জ্বালা পোড়া লাগবে, বার্নিং সেন্সেশন যাকে বলে, এমন অনুভব হবে। প্রথম হলো তার মধ্যে রয়েছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মিন্স ইউরিনেট মেনি টাইমস ইন এ ডে, অর্থাৎ একটা দিনের মধ্যে বারবার একটু পর পর প্রস্রাব হওয়ার একটা অনুভূতি আসে। তারপর হলো নকচুরিয়া, অর্থাৎ রাতের বেলা বেশি প্রস্রাবের প্রেসার পড়ে। আর্জেন্সি, অর্থাৎ প্রস্রাবের প্রেসার আওয়ার সাথে সাথেই প্রস্রাব করার একটা ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়ে যায়। আর ইনকন্টিনেন্স, ইনকন্টিনেন্স মিন্স ইনএবিলিটি টু কন্ট্রাক্ট ইউরিনেশন, অর্থাৎ প্রস্রাবকে ধরে রাখার ক্ষমতা যদি না থাকে, ইনএবিলিটি হয়ে যায়, তাহলে সেটাকে বলা হলো ইনকন্টিনেন্স। অর্থাৎ দেখা যায় যে হঠাৎ করেই প্রস্রাব বের হয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। নকচুরাল ইনকন্টিনেন্স, অর্থাৎ রাতের বেলা অ্যানিউরেসিস, অর্থাৎ যাকে বলা হয় যে বিছানার মধ্যেই প্রস্রাব হয়ে যায়, এমন একটা পরিস্থিতি। তারপর হলো অ্যাকিউট রিটেনশন, অ্যাকিউট রিটেনশন মিন্স ইনএবিলিটি টু পাস ইউরিন, অর্থাৎ ইউরিনের ব্লাডারে আছে কিন্তু সেটা বাইরে বের করতে অক্ষম। ক্রনিক রিটেনশনের ক্ষেত্রে ওভারফ্লো ইনকন্টিনেন্স, একই রকম, সে তার ইউরিনের ফ্লো আছে কিন্তু সে অনেক ফ্লো দিয়ে তারপরে সে তার ইউরিনটা পাস করতে হয়, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। নর্মালি যে ফ্লো সেই ফ্লোয়ে সে পাস করতে পারে না। এখন হলো কিছু সাইন, অর্থাৎ এক্সামিন করে আমরা কি পাবো। প্রথম দেখা যাবে জেনারেল এক্সামিনেশনে পেশেন্টের অ্যানিমিয়া এবং ডিহাইড্রেশন। তারপর হলো অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ইন্সপেকশন, অর্থাৎ আমরা প্রস্টেট যে রিজিয়নে থাকে সেই রিজিয়নটা আমরা দেখতে পাবো যে বালজিং অফ দা সুপ্রাপিউবিক রিজিয়ন, সুপ্রাপিউবিক রিজিয়নটা একটু স্ফীত থাকবে। বালজিং মিন্স স্ফীত, ডিস্টেন্ডেড। এখানে সুপ্রাপিউবিক রিজন, এই যে চিত্রের মধ্যে নিচে যেই রিজিয়নটি ইন্ডিকেট করা রয়েছে সেটা হলো সুপ্রাপিউবিক রিজিয়ন, অর্থাৎ পিউবিক রিজনের একটু উপরেই সুপ্রাপিউবিক রিজন, সেটা একটু ডিস্টেন্ডেড থাকবে। তারপরে প্যালপেশন, আমরা যখন হাত দিয়ে এই রিজিয়নটা অনুভব করব তখন দেখব যে ব্লাডার ডিস্টেন্ডেড হয়ে রয়েছে, অর্থাৎ ব্লাডারটা ফাঁপা হয়ে রয়েছে, যেহেতু তার মধ্যে ইউরিন রয়েছে। উইথ অর উইদাউট টেন্ডারনেস, টেন্ডারনেস মিন্স ব্যথা পাওয়া, কিন্তু দেখা যায় যে বেশি প্রেসার করলে যে ব্যথাটা হয় সেটা হলো পেইন, আর টেন্ডারনেস হলো আমরা কোমল ভাবে হাত স্পর্শ করার পরে একটা প্রেসার অনুভব হবে, একটা ব্যথা ব্যথা লাগবে, এরকম লাগতেও পারে নাও লাগতে পারে। তারপর পারকাশন, ডাল অন সুপ্রাপিউবিক এরিয়া, অর্থাৎ সুপ্রাপিউবিক এরিয়াতে যখন আমরা হাতের আঙ্গুল দিয়ে তাকে এক্সামিন করে দেখব তখন ওই অর্গানের মধ্যে পানি থাকলে যেমন একটা শব্দ হয় ওইরকম একটা শব্দ পাওয়া যাবে, ওইটাকে বলা হয় ডাল সাউন্ড। তারপর হলো পার রেক্টাল এক্সামিনেশন, অর্থাৎ রেক্টাল দিয়ে আমরা কিছু এক্সামিনেশন করব, সেখানে দেখতে পারবো যে প্রোস্টেট ইজ এনলার্জড। যখন আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা ওই প্রোস্টেটকে স্পর্শ করব তখন দেখব যে সেটা
বড় হয়ে গেছে, যেমন এই পাশের চিত্রে এই রেকটাল দিয়ে প্রোস্টেটকে স্পর্শ করে অনুভব করা হচ্ছে এভাবে। তারপরে সারফেস স্মুথ, কনসিস্টেন্সি ইজ ফার্ম, ঘনত্বটা দৃঢ় থাকবে। রেকটাল মিউকোসা ইজ ফ্রি, তার সাথে কোনো মিউকোস থাকবে না। এবং এক্সামিন ফিঙ্গার ইজ নট ব্লাড স্টেন, এবং এক্সামিন করার পরে ফিঙ্গারে আমরা কোনো ব্লাডও দেখতে পাবো না। ইনভেস্টিগেশন, আমরা কি পরীক্ষা নিরীক্ষা করে দেখব। প্রথমে আল্ট্রাসোনোগ্রাফি অফ কেউবি রিজিয়ন অ্যান্ড প্রোস্টেট। প্রথম আমরা কেউবি রিজিয়ন দেখব। কেউবি মিন্স কিডনি, ইউরেটার আর ইউরিনারি ব্লাডার। এই তিনটা জিনিস আমরা আল্ট্রাসাউন্ড করে দেখব কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এবং সেই সাথে প্রোস্টেট কেউ। তারপর হলো এক্স রে অফ কেউবি রিজন, এক্স রে করব। আর তারপর হচ্ছে আইভিইউ। আইভিইউ মিন্স ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম, অর্থাৎ বেইন দিয়ে ফ্লুইড দিয়ে আমরা এই এক্সামিনটা করব। তার এটাকে কন্ট্রাস্ট স্টাডি আর কি। আমরা একটু কালারিং ফ্লুইড যেটা আছে ওইটা বেন দিয়ে দিয়ে তারপর একটা এক্স রে প্লেটের উপরে শুয়ে দিয়ে আমরা এক্স রের মধ্যে দেখব যে সেটা যে তার বেন দিয়ে যাচ্ছে, গিয়ে কিডনি হয়ে, ইউরেটার হয়ে, ইউরিনারি ব্লাডার হয়ে, ইউরেথ্রা দিয়ে বের হয়ে যাবে। এই যে জায়গা ঘুরতে ঘুরতে কোন জায়গায় এই কন্ট্রাস্টটা একটু বাধাপ্রাপ্ত হয়, কোন জায়গায় সে একটু কম গতিতে যায়, সেটা আমরা আইডেন্টিফাই করে বুঝবো যে ওই জায়গায় অবস্ট্রাকশন আছে। তারপর হলো ব্লাড ইউরিয়া, অর্থাৎ ব্লাডের মধ্যে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে কিনা, যেহেতু প্রস্রাব ইউরিনের ব্লাডারের মধ্যে অনেক সময় ধরে থাকছে। ইউরিনের সিরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, অর্থাৎ প্রস্রাবের কোনো ইনফেকশন তৈরি করছে কিনা। তারপর ইউরিন ফর আরএমই, রুটিন মেডিকেল এক্সামিনেশন এন্ড কালচার সেন্সিটিভিটি। ফাইনালি সিস্টো ইউরেথ্রোস্কোপি, অর্থাৎ সিস্টোস্কোপ দিয়ে এই ইউরেথাকে এক্সামিন করব। যেমন এই পাশের চিত্রে এই সিস্টোস্কোপ দিয়ে এক্সামিন করছে যে ইউরেথাটা কি পরিমাণ হাইপারপ্লেসিয়া হচ্ছে, কতটুকু বড় হয়ে গেছে, সার্জারি কি প্রয়োজন আছে নাকি নরমাল ড্রাগ দিয়ে সেটাকে ট্রিটমেন্ট করা যাবে। এই সবগুলো এর মধ্যে দিয়ে ফাইন্ড আউট করা হবে। প্রথমে হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট, এর মধ্যে অ্যাকিউট রিটেনশন যদি হয় তাহলে ক্যাথেটারাইজেশন, আর লেস ওয়াটার অ্যান্ড ক্যাফিন ইনটেক, ওয়াটারের পরিমাণটা কম নেবে এবং ক্যাফিন ইনটেক করবে। এই ক্যাফিনটা হলো নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, অর্থাৎ ব্রেনে একটা মেসেজ দেয় যে ইউরিনের ব্লাডের পর্যাপ্ত পরিমাণ প্রস্রাব জমা হয়ে গেছে, এখন সেটাকে বাইরে বের করে দিতে হবে। ব্রেন যখন এই মেসেজটা দেয় তখন যে ইউরেথার স্পিন্টার আছে সেটা খুলে যায়। এই ক্যাফিনটা আমাদের এই মেকানিজমে কাজ করে, অর্থাৎ আমাদের ব্রেন থেকে স্পিন্টার একটা মেসেজ পাঠায় যে এখন ইউরিনের ব্লাডার খালি করতে হবে, তখন স্পিন্টার খুলে যায়। তারপর ক্রনিক রিটেনশন, যদি ক্রনিক রিটেনশন হয় তাহলে নো নিড অফ ক্যাথেটারাইজেশন। ইফ ইউরেমিয়া, আর্জেন্ট অফ ক্যাথেটারাইজেশন। ইউরেমিয়া মিন্স ইনক্রিজ অফ ইউরিয়া ইন ব্লাড, আইভি ফ্লুইড, ব্লাড ট্রান্সফিউশন। ড্রাগের মধ্যে আলফা ব্লকার, প্রাজোসিন এন্ড ট্রারাজোসিন। এই আলফা ব্লকার গুলো আমাদের কাজ করে হলো যে প্রোস্টেট গ্ল্যান্ডের যে মাসেলটা আছে সেই মাসেলকে রিল্যাক্স করে দেয়। রিল্যাক্স করে দেওয়ার ফলে যে বড় হয়ে যাওয়ার কারণে ইউরেথ্রার মধ্যে যে প্রেসার রয়েছে সেটাকে সে একটু রিল্যাক্স করে দেওয়ার কারণে ওইখান দিয়ে ইউরিনটা একটু স্মুথলি পাস হতে পারে। তারপরে হলো 5 আলফা রিডাকটেস ইনহিবিটর। এই 5 আলফা রিডাকটেড ইনহিবিটর কাজ করে হলো আমাদের যে প্রোস্টেট গ্ল্যান্ডের যে মাসেলটা রয়েছে সেটাকে কনস্ট্রিকশন করে দেয়, অর্থাৎ সংকুচিত করে দেয়। এই সংকুচিত করে দেওয়ার ফলেও আমাদের যে ইউরেথ্রা রয়েছে সেটা দিয়ে ইউরিন স্মুথলি পাস হতে পারে। যদি এই ড্রাগ দিয়ে আমাদের কাজ না হয় তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হবে। একটা হলো TURP, অর্থাৎ ট্রান্স ইউরেথাল রিসেকশন অফ প্রোস্টেট, আর একটা হলো ওপেন প্রোস্টেক্টমি। এই দুটো হলো সার্জিক্যাল প্রসিডিউর। ওপেন প্রোস্টেক্টমি তো লয়ার অ্যাবডোমেন ইনসেশন করে, যেটা প্রোস্টেট কে যে অংশটুকু বেড়ে গেছে ওই অংশটুকু কেটে ইউরেথাকে স্মুথলি যাতে ইউরিন পাস হতে পারে সেই সুযোগ করে দেওয়া হয়। আর ট্রান্স ইউরেথাল রিসেকশন সেটা রিসেস্টোস্কোপ দিয়ে ইউরেথা দিয়ে ঢুকিয়ে তার যে প্রোস্টেট রয়েছে সেই প্রোস্টেট থেকে সেকশন করে সেই ইউরেথা যেটা রয়েছে সেটাকে একটু বড় করে দেওয়া হয় যাতে সে তার মধ্যে দিয়ে ইউরিন পাস করতে পারে স্মুথলি। এতটুকু হলো আমাদের এই বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট সম্পর্কিত আলোচনা। আশা করি এ থেকে সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ।